রীতিমতো পূর্ব ঘোষণা দিয়ে পোস্টারিং করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছেন যুক্তরাজ্যের একটা সভায়। লন্ডনে এটা হয়েছে। আমরা এটা নিয়ে আগে কথা বলেছিলাম এবং সেই ভাষণে কি হয়েছে সেটা নিয়ে কথা বলবো। এবং শুধু সেটা না, একই ধরনের চেষ্টা প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী, বিশ্বের শীর্ষ বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশের নাম, এবং সেই বিপদগুলো যদি হয়ে থাকে খোদ সাংবাদিকদের জন্য, তাহলে কোন ভয়ঙ্কর বাংলাদেশে আমরা অবস্থান করছি এখনো এই মুহূর্ত পর্যন্ত তা স্পষ্ট করে বলা যায়, বোঝা যায়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত দর্শক, বিপজ্জনক শীর্ষে 4 দেশের তালিকায় বর্তমানে বাংলাদেশের নাম। কি হচ্ছে? শেখ হাসিনার জন্য বর্তমান সরকার ডক্টর ইউনূস বিপদের মুখে, এই বিষয় নিয়ে তথ্য আছে। শেখ হাসিনা সে কি বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী? এই সম্পর্কে তথ্য আছে। ডক্টর জাহিদ ভাই আলোচনা করেছে এবং মানচিত্র টেলিভিশন থেকে পান্না ভাই তথ্য দিয়েছে। সম্পূর্ণ নিউজটি দেখবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন। আমরা কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। রীতিমতো পূর্ব ঘোষণা দিয়ে পোস্টারিং করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছেন যুক্তরাজ্যের একটা সভায়। লন্ডনে এটা হয়েছে। আমরা এটা নিয়ে আগে কথা বলেছিলাম এবং সেই ভাষণে কি হয়েছে সেটা নিয়ে কথা বলবো। এবং শুধু সেটা না, একই ধরনের চেষ্টা প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী আবার চালিয়ে যাচ্ছেন, সেটারও একটা পোস্টার ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং সেটাও নিশ্চয়ই তারা করবেন। এটাকে সরকারের কিভাবে ডিল করা উচিত বা সরকার ঠিকঠাক মতো ডিল করতে পারছে কিনা সেটা নিয়ে কথা বলবো। এবং এবারকার এই সভার একটা গুরুত্বপূর্ণ ডাইমেনশনও আছে, সেটা নিয়েও কথা বলতে চাই। তার আগে একটু জানি যে উনি আসলে কি বলেছেন। সেটা খুব বেশি নতুন ধরনের কথা তিনি বলেছেন তা না। তিনি সাধারণত যেসব কথা গতানুগতিকভাবে বলেন সেগুলো বলছেন। তিনি বলছেন বাংলাদেশে এই মুহূর্তে কোনো ন্যায় বিচার নেই, এখানে খুব ভয়ঙ্কর রকম মবের শাসন চলছে, লোকজন যার তার ঘরে ঢুকে নাকি চুরি ডাকাতি করছে, সবার ঘরে ঢুকে। আমার মনে পড়ে গেল রোকেয়া প্রাচীর কথা, যিনি ঢাকার 5% বা 10% বাড়ি নাকি ডাকাতি থেকে মুক্ত ছিল শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর। ঠিক একই রকম বক্তব্য এখানে। তিনি যেসব লোকাল গভর্নমেন্ট বাতিল করা হয়েছে সেগুলোর তীব্র প্রতিবাদ করেছেন। এগুলো প্রত্যেকটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচন কমিশন এসব নির্বাচন করেছে এবং নির্বাচনের মাধ্যমে তারা দায়িত্বে এসছে, ক্ষমতায় এসছে, সুতরাং তাদেরকে দায়িত্ব দিয়ে মানুষকে সেবা করতে দিতে হবে। তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়রানি বন্ধ করার কথা বলছেন। মানে একটা কথা আমি একটু বলে রাখি শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে, তারা যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়রানি তার ভাষায় বন্ধ করতে চান, তাহলে তাদের পক্ষে কথা কম বলতে হবে। এই প্রজাতন্ত্রের কর্মচারীরা যারা আসলে শেখ হাসিনার কর্মচারীতে পরিণত হয়েছিল, তারা কি করেছে এটা আমরা জানি। আজকের বাংলাদেশে আমরা বিভক্তি বাড়াতে চাই না, তাই অত্যন্ত ভয়ঙ্কর গর্হিত অপরাধী ছাড়া বাকিদেরকে নিয়ে কাজ করার চিন্তা করা হচ্ছে। কিন্তু তাদেরকে নাকি হয়রানি করা হচ্ছে। সত্যিকার অর্থে সরকার সেই তুলনায়, আমাদের অনেকেরই অসন্তোষ আছে, সেই তুলনায় সরকার আসলে এদের বিরুদ্ধে তেমন কিছুই করেনি। এটা নিয়ে যৌক্তিক ক্ষোভ অনেকেরই আছে। আওয়ামী লীগের সবাইকে মুক্তি দিতে হবে এবং সবার মামলা প্রত্যাহার করতে হবে। আমরা জাস্ট শুনে রাখি তিনি এসব অভিযোগ করছেন। তারপর তিনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন যে এই অভ্যুত্থানে যারা জড়িত ছিলেন তারা প্রত্যেকে ক্রিমিনাল, এবং উনি এনেছেন দায় মুক্তি কথাটাকে নিয়ে, যে তারা দায় মুক্তি দিচ্ছে কারণ তারা জানে তারা ক্রাইম করেছে। এবং দারুণ কৌতুক উনি করেন, যেমন আবু সাইদের নাম নিয়েছেন, মুগ্ধর নাম নিয়েছেন, নিয়ে বলেছেন সবার হত্যাকাণ্ডের সাথে মাস্টার মাইন্ড ডক্টর ইউনূস জড়িত। এই শব্দটা ইদানিং আমরা খুব শুনি, শেখ হাসিনাও ব্যবহার করছেন, তিনি তাকে দায়ী করছেন। উনি শক্তি প্রয়োগ করতে চাননি, করলে অনেক বেশি মানুষ হতাহত হতে পারত, সেই কারণে তিনি চলে গেছেন। এবং পুলিশকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে এবং পুলিশকে মিথ্যা অপবাদ দিচ্ছেন। যদিও আমাদের এখনকার পুলিশের দায়িত্বপ্রাপ্তরা তাদের অতীত আচরণের জন্য, ভুলের জন্য ক্ষমা চাইছেন। এই ডিএমপি কমিশনারও ক্ষমা চেয়েছেন, আমরা সেটা দেখেছি, এটা রাইটলি উনি করেছেন।
গণভবনে লুটপাটের কথা এনেছেন, উনি চলে গেছেন, এবং সংসদ ভবনের এবং এমপি হোস্টেলে লুটপাট হয়েছে বলে তিনি বলছেন, এবং গণভবনে হয়েছেন। এবং একটা খুবই অদ্ভুত জিনিস আগেও উনি বলেছেন, আবারও বলেছেন, ডক্টর ইউনূস যে গণভবনে গেল সেটার দিকে ইন্ডিকেট করে উনি বলছেন তিনি এবার বাকি লুট করতে গেছেন। এবং খুব মজার ব্যাপার, ওখানে উপস্থিত লোকজন এটা হাততালি দিচ্ছে, সেইম বলছে, মানে ডক্টর ইউনূস গণভবনে লুট করতে যাচ্ছে। এই কথা শেখ হাসিনার মতো মানুষ বলতে পারেন, অবশ্য উল্টো শেখ হাসিনার মতো মানুষই বলতে পারেন, এবং তার আশপাশের লোকজন সেটাকে দারুণ এনজয় করেন, হাততালি দেন। বাংলাদেশে নাকি ভীষণ লুটপাট হচ্ছে, শেয়ার বাজারে টাকা পাচার হয়েছে, ব্যাংকের টাকা পাচার হচ্ছে। আমরা একটু শুনে রাখি, মানে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যা যা কথা বলতাম ঠিক সেগুলো উনি ফিরিয়ে দিচ্ছেন। গণহত্যার অভিযোগ করছেন সরকারকে, টাকা পাচারের অভিযোগ করছেন, অর্থনীতিকে ধ্বংস করার অভিযোগ করছেন। বাংলাদেশের 2041 সালের মধ্যে নাকি বিরাট উন্নত হয়ে যাওয়ার কথা ছিল, স্মার্ট হয়ে যাওয়ার কথা ছিল, সেটা ধ্বংস করছে এখন ইউনূস। এবং তিনটা গ্রুপকে, ইউনূসকে উনি ইন্ডিকেট করছেন বারবার, এবং এবার দেখলাম উনি ডক্টর ইউনূসের সাথে স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট শব্দটা বারবার ব্যবহার করছেন। মানে শেখ হাসিনাকে যতবার ফ্যাসিস্ট বলছেন, ডক্টর ইউনূসকে তিনি ঠিক সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আগে যখন আমরা তাকে গণহত্যাকারী কেউ বলেছি, উনি গণহত্যা আসলে না, এটা একটু টেকনিক্যাল ব্যাপার আছে, ওই সময় ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, যাই হোক। তো উনি সেটা ফেরত দিচ্ছেন, এবং তিনি মাস্টার মাইন্ড, সমন্বয়ক, উপদেষ্টা সবাইকে আবার হুমকি দিয়েছেন। ওনার খুব দুঃখ, উনি নাকি সবার গরিবের পেটে ভাত দিয়েছেন, দেশের উন্নয়ন করেছেন। এটাই কি তার অপরাধ? অপরাধের প্রশ্ন এসছে কারণ তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হচ্ছে, এই অপরাধে কিনা? না, শেখ হাসিনা, আপনাকে বিচার করা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য। আপনি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছেন, যে অপরাধটা সাধারণ ফৌজদারি অপরাধ না। এটা বাংলাদেশ তো বটেই, সারা পৃথিবীর বহু জায়গায়, বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালেও আপনার বিচার করা যাবে। আপনি আপনার দেশের মানুষকে খুন করেছেন, গুম করেছেন, কাস্টোডিয়াল টর্চার করেছেন ক্ষমতায় থাকার জন্য, কিন্তু এগুলো মানবতা বিরোধী অপরাধ বলে সেটা করা যায়। উনি সংবিধান দেখাচ্ছেন আবার, যারা হত্যা এবং কু করে ক্ষমতায় এসছে। আমরা জানি সংবিধানের একটা অনুচ্ছেদ নিয়ে অনেক আলাপ হয়েছে, সেই অনুচ্ছেদ অনুযায়ী আপনি মানুষজনকে এই ধরনের সংবিধান স্থগিত, বাতিল ইত্যাদি করলে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন, সেই জুজুর ভয় দেখাচ্ছেন। শেখ হাসিনার জন্য একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, পঞ্চদশ সংশোধনী যে চ্যালেঞ্জ হয়েছিল সেটা রায় হতে যাচ্ছে 17 তারিখ, এবং এটা মোটামুটি নিশ্চিত। এটা আমরা আইন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপের প্রশ্ন না, ওই সংশোধনীটা এত বাজে ছিল, এত রকম ভায়োলেশন আছে ওটা বাতিল হবে। সো ওটা বাতিল হলে এই ধারাটাও চলে যাবে, সুতরাং আমরা বেঁচে যাব। তবে হ্যাঁ, এই কথা আগেও বলেছি, এখনো বলছি, শেখ হাসিনা ফিরে আসলে এইটা আমরা এই অনুচ্ছেদ যাক বা নতুন সংবিধান লিখি, সেই সংবিধানে অভ্যুত্থানকারীদেরকে জাতি সূর্য সন্তান বলে তাদেরকে ভবিষ্যতের সব অপরাধ থেকে মুক্তি দিয়ে লাভ নেই। শেখ হাসিনা সবাইকে আসলেই দেখে নেবেন। তারপর খুনিদের বিচার তিনি করবেন, এই যারা আন্দোলনে ছিলেন, অভ্যুত্থানে ছিলেন, সবার বিচার করবেন, যেমন যুদ্ধ অপরাধের বিচার তিনি করেছেন, ইত্যাদি। সেখানে একটা প্রশ্ন, তার যে এখানে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে চিফ প্রসিকিউটর আছেন, নাম বলেননি, কিন্তু যারা তাজুলকে ইন্ডিকেট করে তিনি বলছেন যে যিনি ওই সময় তাদের ডিফেন্সের মেইন লয়ার ছিল যুদ্ধাপরাধীদের, তাকে এখানে দেওয়া হয়েছে কেন, এই প্রশ্নটা তুলেছেন। কেউ তখন আগেও ভাবছিলেন যে তার নিয়োগের ক্ষেত্রে এই প্রশ্নটা করার চেষ্টা করা হতে পারে। এবং বিজয়ের মাস, বিজয় আসবেই, এবং ফ্যাসিস্ট ইউনূস আবার বলছেন তার চেলাচামুন্ডা যেভাবে সন্ত্রাসী বাহিনীদের ধ্বংস করেছে, সেই বিজয়ের সময় তাদের সবাইকে বিচারের আওতায় আনবেন। আচ্ছা, এটা শেষ না, ইনফ্যাক্ট এটা এখন সিস্টেম্যাটিক বিষয়ে পরিণত হচ্ছে, যেটা সবচেয়ে জরুরি কথা। আমার সামনে আরেকটা পোস্টার আসলো, ফেসবুক সূত্রে দেখেছি, আগেরটাও ফেসবুকে এসছে, সেটা হলো ডিসেম্বর 14 শনিবার, এটা আবার একটা হোটেলে, এটা আমেরিকাতে হবে, সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ। এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ভার্চুয়ালি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, এবং এখানে লিখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। আবার হতে যাচ্ছে, এই প্রসঙ্গে আসবো, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে লন্ডনের এই সভার, সেটা দিয়ে বলেছিলাম শুরুর দিকে, সেটা এবার একটু বলি। প্রথম আলোর হেডলাইন, লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরা।
এখানে অনেককে দেখা গেছে, তাদের মধ্যে দর্শক সারিতে বসেছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক মন্ত্রিপরিষদ সদস্য মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, এরা সেখানে বসেছিলেন। তার মানে এবারকার যে সভা সেটার একটা ভিন্ন ডাইমেনশন আছে, এইগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার মানুষের সামনে আসবেন, ভাষণ দেবেন। আমি লন্ডনে ভাষণটার আগে সরকারের উদ্দেশ্যে বলেছিলাম, আমি জানি না তারা সেভাবে চেষ্টা করেছেন কিনা, করার কথা, করে থাকলে যদি সফল না হয়ে থাকেন সেটাও একটা আমাদের ভবিষ্যতের জন্য একটা নতুন প্রশ্ন তৈরি করবে, আর যদি চেষ্টাই না করে থাকেন সেটাও ভুল হয়েছে। কারণ যখন শেখ হাসিনাকে পোর্ট্রে করা হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে এবং তিনি ভারতের মাটিতে বসে এই ভাষণগুলো দিচ্ছেন, আমাদের প্রধান উপদেষ্টা তাকে মুখ বন্ধ রাখতে বলেছিলেন ভারতের প্রতি, এবং এটা উচিত। শেখ হাসিনা ভারতে মানে একটা ভয়ঙ্কর ক্রিমিনাল পালিয়ে আছে। যেমন ধরুন, ভারত এক সময় আমাদেরকে অভিযোগ করতো না যে তার সেভেন সিস্টার্স এর বিচ্ছিন্নতাবাদী কোনো নেতা, তাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদী কোনো নেতা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে এবং সেটার জন্য তাদের তীব্র ক্ষোভ ছিল, তাদেরকে তুলে দিতে হবে সেই চাপ ছিল, এবং বাংলাদেশ সরকার ফর্মালি ইনফর্মালি তুলেও দিয়েছিল অনেককে। ঠিক একইভাবে আমাদের দেশটাকে আরো হাজার গুণ বেশি ধ্বংস করে এবং দেশটাকে এখন আবার ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা শেখ হাসিনাকে আমরা তো ফেরত চাইতেই পারি। সেটা দূরে থাকুক, তিনি বসে প্রকাশ্যে লুকিয়েও না, প্রকাশ্যে উনি এখন বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছেন। গর্হিত অপরাধ, ভারত এটা উস্কে দিচ্ছে। আমি গত ভিডিওতে বলেছিলাম লন্ডনের সমাবেশটার আগে যে এটা মোদি প্রেসক্রাইব করছে করার জন্য, এবং ভারত কি উনি বলবেন না বলবেন সেগুলো ঠিক করে দিচ্ছে, কোনো সন্দেহ নেই। আগে যেমন দিত, এটা এই সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা, কারণ সরকারের প্রধান স্বয়ং বলেছিলেন এটা করা যাবে না। দেশের জনগণেরও ইনক্রিজিংলি এটার বিরুদ্ধে অপোজিশন আছে। একটা সময় চুরির মতো দেখাচ্ছিল, মানে আমি এই চেঞ্জটা দেখার কথা বলছি, এবং সামনে কি আসতে পারে সেই আলাপও করতে পারি আমরা। চেঞ্জটা হচ্ছে প্রথম চুরির মতো, যে একটা ফোন কল কেউ রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, কিন্তু ওনার বক্তব্য সামনে চলে আসো, সেখানে হুমকি ধামকি, বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা, সেটা ছিল। তারপর এবারের দফায় এসছে, এরপর চিন্ময় গ্রেফতারের পর ফেসবুক স্ট্যাটাস ফর্মাল, তারপর এবার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে, উনি নিজের মুখে এখনো প্রধানমন্ত্রী নিচ্ছে দাবি করছে না, কিন্তু উনি পদত্যাগ করতে পারেননি, আগের একটা ভাষণে উনি বলেছেন, নিউ ইয়র্কে যেটা দিয়েছেন। এটা আসবে বারবার এবং পোস্টারে লেখা, তার মানে আমাদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার আনা হবে, এবং ফর্মালি উনি ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন, ওনার বক্তব্য ঘোষণা দিয়ে বক্তব্য প্রচার করছেন, মানে উনি পলিটিক্যালি এনগেজড হয়ে গেছেন, ইনভলভড হয়ে গেছেন। শেখ হাসিনা পলিটিক্যালি ইনভলভড এনগেজড হলে খুব বেশি ক্ষতি আমাদের আছে আমি মনে করি না, এটা একেবারেই না। কারণ আমি মনে করি উনি যত কথা বলবেন এই দেশের মানুষজনের সামনে, তার স্মৃতির যে ট্রমা তিনি যা করেছেন সেটা ফিরে আসবে, সেটা আরো সেই ট্রমাটা আরো জীবন্ত থাকবে, আরো তাজা থাকবে। এটা থাকা উচিত, এটা ভালো। কিন্তু ভারতের আচরণকে আমার মনে হয় এখানে বিশ্লেষণ করা দরকার। ভারত তার যে অ্যাটিটিউড, সেটা মানে বাংলাদেশের প্রতি অত্যন্ত নেগেটিভ যে অ্যাটিটিউড, সেটা ধরে রাখছে, সেটা কন্টিনিউ করছে। এটা তাৎপর্যটা মূলত ওই জায়গায়, ওইভাবে দেখতে হবে। এবং ভারতের উপরে সরকারের আসলে প্রকাশ্য এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে তীব্র চাপ তৈরি করতে হবে, শেখ হাসিনা ভারতে বসে যেন এই ধরনের কোনো কিছু করতে না পারেন। কারণ আমি আগেও বলেছি, আমি আবারও বলি, আমি মনে করি যে আস্তে আস্তে এই আলাপটা মাটিতে ছেড়ে দেওয়া হবে। তিনি বৈধ প্রধানমন্ত্রী, এবং একটা পরিস্থিতি যদি দেখা যায় যে একটা প্রবাসী সরকার করব ভাব, এটা দেখানোর চেষ্টা তাদের দিক থেকে হতে পারে। আমাদের সরকারের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত, এবং যেখানে এই ধরনের ঘোষিত প্রধানমন্ত্রী হিসাবে ঘোষিত সমাবেশ করছে এবং বিদেশি আওয়ামী লীগের শাখা, লন্ডন বা যুক্তরাজ্য আওয়ামী লীগ বলে পোস্টারিং হয়েছে, এটা অবৈধ। একইভাবে এখন একটা শহরের নামে আওয়ামী লীগের পোস্টার, বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী, আরপিও অনুযায়ী, যেখানে রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত আছে, সেখানে কোনোভাবেই একটা দলের প্রবাসী শাখা থাকতে পারে না। এই ব্যাপারগুলোতে সরকারের সিরিয়াসলি কাজ করা উচিত। আমি মনে করি এই ইস্যুটা নিয়ে সামনে সমস্যা বাড়বে। আসসালামু আলাইকুম। বিশ্বের শীর্ষ বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশের নাম, এবং সেই বিপদগুলো যদি হয়ে থাকে খোদ সাংবাদিকদের জন্য, তাহলে কোন ভয়ঙ্কর বাংলাদেশে আমরা অবস্থান করছি এখনো এই মুহূর্ত পর্যন্ত তা স্পষ্ট করে বলা যায়, বোঝা যায়। এবং এই তথ্যটি দিচ্ছে সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন,
ফ্রান্স ভিত্তিক যে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF, তারা বলছে চলতি বছর বিশ্বের সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক 4 দেশের তালিকায় বাংলাদেশ, অর্থাৎ শীর্ষ 4 দেশের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। এবং এই যে প্রতিবেদনটি RSF দিয়েছে তা চলতি বছরের 1 ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ সব তথ্য তারা সংযোজন করেছে। যদি এমনটি হতো যে শেখ হাসিনা সরকারের সময় পর্যন্ত হিসেবটি দিয়েছে, তা নয়, 1 ডিসেম্বর পর্যন্ত এই হিসেবটি দিয়েছে। এবং একটু জানিয়ে রাখে যে বিশ্বের শীর্ষ বিপজ্জনক দেশ কোনটি? ফিলিস্তিন। আমরা জানি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ। এরপরে 2024 সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ কোনটি? পাকিস্তান। আমরা একটু খেয়াল করি দেশগুলোর নাম। তারপর রয়েছে কার নাম? তারপর পরে বাংলাদেশ, এবং বাংলাদেশের পরে মেক্সিকোর নাম, যে মেক্সিকোকে আমরা জানি মাদক চোরাচালানের জন্য, মাদক সন্ত্রাসের জন্য ভয়ঙ্কর একটি রাষ্ট্র। সেই মেক্সিকোর আগে বাংলাদেশের নাম। রিপোর্টটি বলছে যে 2024 সালে গাজাতে 35 জন সাংবাদিক নিহত হয়েছেন, আর পাকিস্তানে 7 জন সাংবাদিক নিহত হয়েছেন। এরপরে রয়েছে বাংলাদেশ এবং মেক্সিকোর নাম, 5 জন করে নিহত হয়েছেন। বিষয়টা হচ্ছে যে কেন বাংলাদেশের নাম এইভাবে ভয়ঙ্কর আকারে উঠে আসছে। আমরা যদিও জানি যে গত বছরও 165তম স্থানে ছিল বাংলাদেশ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন অবস্থানে ছিল, আর 2023 সালে ছিল 163তম স্থানে। গণ অভ্যুত্থানের পর 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর সাংবাদিকদের নিরাপত্তা, সাংবাদিকতা এবং সাংবাদিকদের অধিকার নিয়ে আন্তর্জাতিক বেশ কয়েকটি সংগঠন, শুধু RSF নয়, প্রোটেক্ট টু জার্নালিস্ট সহ বেশ কয়েকটি সংগঠন উদ্বেগ জানিয়েছে। কেন গণ অভ্যুত্থানের পর সাংবাদিকদের নিরাপত্তার জন্য উদ্বেগ জানাতে হয়? কেন সতর্ক করা হয় বাংলাদেশকে? কেন বাংলাদেশ সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তার জন্য আবেদন জানাতে হয়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, কি প্রত্যাশা ছিল মানুষের? নিশ্চয়ই যে দুঃশাসনের কথা আমরা বর্ণনা করি 1.5 দশক শেখ হাসিনা সরকারের, নিশ্চয়ই যে ভয়ঙ্কর অবস্থা, যে বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল শেখ হাসিনা সরকারের সময়, সেটি আমরা দেখতে চাইনি। কিন্তু সেই গণ অভ্যুত্থানের পরেও এইভাবে একের পর এক আন্তর্জাতিক সংগঠনকে উদ্বেগ জানাতে হচ্ছে। আমরা যদি ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসের সামনে যেই ঘটনাগুলো ঘটে গেল, প্রথম আলো বন্ধ করতে হবে, ডেইলি স্টার বন্ধ করতে হবে, তারা ভারতের তাবেদারি করছে, অভিযোগ থাকতেই পারে, কিন্তু তার প্রতিকার নিশ্চয়ই এরকম সন্ত্রাস সৃষ্টি করার মধ্য দিয়ে নয়। যে মবের সৃষ্টি হলো প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে, সেটি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের দৃষ্টিগোচর হয়েছে, এবং এই নিয়ে তো অনেকে বিবৃতি দিয়েছিল। পাশাপাশি 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আমরা দেখেছি সাংবাদিকদের অনেকে যারা দালালি করেছেন আওয়ামী লীগ সরকারের, আমরা অস্বীকার করছি না, কিন্তু যাকে তাকে হত্যা মামলায় দেওয়া হলো, ব্যাংক হিসাব জব্দ করা হলো। এগুলো কি সাংবাদিকদের জন্য আতঙ্ক সৃষ্টির একটি উপায় হিসেবে ব্যবহার করছিল সরকার? সে প্রশ্ন অবশ্যই বিভিন্ন মহল থেকে উঠেছে। এবং একই সঙ্গে সচিবালয়ের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হলো শত শত সাংবাদিকের, সেটিও একটি আতঙ্কের সৃষ্টি, একটা অন্য ধরনের উপায় ছিল, কৌশল ছিল। এটি বিশেষজ্ঞরাই বলছিলেন। কেন এই অবস্থা? সবচেয়ে বড় কথা সরকারের যে কৌশলগুলো বিভিন্ন সংগঠন বা বিশিষ্ট জনেরা যারা ইঙ্গিত দিচ্ছেন, এগুলো সাংবাদিকদের মধ্যে একটি ভয় ভীতি সঞ্চারের জন্য এই কাজগুলো করা হচ্ছে। পাশাপাশি একইভাবে আমরা কথা বলতে চাই, আমরা সাংবাদিকরা সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেছি। যে সেলফ সেন্সরশিপ দেখা গিয়েছিল পুরো আওয়ামী শাসন জুড়ে, ঠিক সেই কাজটি চলছে। কেন সেই জায়গা থেকে বের করতে সরকারের কোনো উদ্যোগ নেই, বরঞ্চ যে কাজগুলো করা হচ্ছে বিতর্কের সঙ্গে,
এতে সেলফ সেন্সরশিপের মাত্রা অনেক গুণ বেড়ে গেছে। যেমন এই বিষয়ে আমি এর আগেও কথা বলেছি, আমাদের বিজয়ের মাস, মুক্তিযুদ্ধের মাস, সেই মাসগুলোতে মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন হিসেবে, স্মারক চিহ্ন ঠিক নয়, সিম্বলিক অর্থে টেলিভিশনের স্ক্রিনগুলোতে, যে চ্যানেলগুলোতে যে ডগি থাকে মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে বা মনে করিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের পতাকা, স্মৃতিসৌধ, সেগুলো দু একটি ছাড়া কোনো টেলিভিশন চ্যানেলে নেই। পত্রিকাগুলো তাদের ইতিহাস নির্ভর রিপোর্ট প্রকাশ করছিল না। কারণটি কি? ব্যাখ্যা দিয়েছে এর আগে। আমরা কি ধরে নিয়েছি যে এই সরকার স্বাধীনতা বিরোধী শক্তির দ্বারা নিয়ন্ত্রিত? আমরা কি ধরে নিয়েছি যে এই সরকার মুক্তিযুদ্ধ বিরোধী বিশেষ শক্তির অঙ্গুলি নির্দেশে পরিচালিত হচ্ছে? যদি ধরে নাই নেই, তাহলে কেন এই সেলফ সেন্সরশিপ? আমরা কি মৌলবাদী শক্তির ভয়ে দিনরাত তটস্থ রয়েছি? হ্যাঁ, আমি বলতে পারি যে সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দেশনা আসেনি, কোন নিউজ যাবে কোন নিউজ যাবে না। তারপরেও গণমাধ্যমগুলো এই ধরনের একটা আতঙ্কের মধ্যে রয়েছে। কেন? কারণটি কি? এর সাইকোলজিক্যাল ব্যাখ্যা তো অবশ্যই রয়েছে। সরকারের পক্ষ থেকে এটা স্পষ্ট করা হয়নি বা অভয় দেওয়া হয়নি যে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি নয়। নইলে কেন আমরা মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্ত কণ্ঠে বলতে পারছি না? কেন সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে গেলে অনেক হিসেব নিকেশ করে বলতে হচ্ছে? এমন কিছু নিশ্চয়ই ঘটেছে, গণমাধ্যমগুলো আতঙ্কের মধ্যে রয়েছে, এটাই তো। নয়তো কেন বলবে না? প্রোটেক্ট টু জার্নালিস্ট, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, তারা একটা বিবৃতিতে আমাদের প্রধান উপদেষ্টা বরাবর বলছেন যে ইউনূস সরকার বাংলাদেশের সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় কাজ করবে, এমনটা আশা করছে তারা। হত্যা মামলা আটক সাংবাদিকরা যেন যথাযথ আইনি প্রক্রিয়ার সুযোগ নিতে পারে সেটি নিশ্চিত করার কথাও সেখানে উল্লেখ করা হয়েছে, আবেদন জানানো হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যে রিপোর্টটি দিয়েছে যে শীর্ষ 4 বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ 3 নম্বরে। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, শান্তিতে নোবেল বিজয়ী। তার নেতৃত্বে পরিচালিত সরকারের সময় যদি বাংলাদেশকে এমনভাবে চিত্রায়িত হতে হয়, এর চেয়ে দুর্ভাগ্য নিশ্চয়ই আর কারো হতে পারে না। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখতে পেয়েছি। ডক্টর জাহিদ ভাই আলোচনা করেছে এবং মানচিত্র টেলিভিশন থেকে পান্না ভাই আলোচনা করেছে, সেটা আপনারা সকলেই দেখতে পেয়েছেন। সম্মানিত দর্শক, বর্তমানে বিপজ্জনক শীর্ষের 4 দেশের তালিকায় বাংলাদেশের নাম, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য দেখতে পেয়েছি। এমনকি শেখ হাসিনার জন্য বর্তমান সরকার বিপদে, এই বিষয় নিয়ে তথ্য আমরা পেয়েছি। আপনাদের কি মতামত মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।